ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি চরমে। প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে, এখনো সামনে 1 ঘন্টা লাগবে গ্যাস নিতে। এখন পর্যন্ত পাম্পের সামনে যেতে পারলাম না। আমরা তো জমা তুলতে গ্যাস নিতে দিন যায়, আমাকে তো রুজি হয় না। কারিগরি ত্রুটির কারণে সরবরাহ বিঘ্নিত, দাবি মন্ত্রীর। গতকালকে একটা এপিসোড আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে। 2-3 দিনের মধ্যে সমাধানের আশা। এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে। উপসর্গের মৃত্যু 800 ছাড়ালো, আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু, ধরনে এসেছে পরিবর্তন, দ্বিতীয়বার আক্রান্তে বাড়ছে জটিলতা ও মৃত্যু ঝুঁকি। প্লেটলেট বেশি কমে যায়, বিভিন্ন অর্গান ফেলিউর হয়ে যায়, যেটা আমরা এক্সপ্যান্ডেড ডেঙ্গু বলি, সেগুলো হয়, শোকে বেশি যায় এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি যায়। বেসরকারি ব্যবস্থায় হজের খরচ বাড়ছে, হাবের 3 প্যাকেজ সর্বনিম্ন 5,13,000 টাকা। কিছুটা স্বস্তি বিমান ভাড়ায়। নৈতিক স্থলন, সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুলকে জামাত থেকে বহিষ্কার, এলাকায় অবাঞ্ছিত ঘোষণা, শ্যামনগরে ঝাড়ু মিছিল। তিস্তার পানি বিপদ সীমা ছুঁই ছুঁই, আবারও প্লাবিত লালমনিরহাট ও গঙ্গাচড়ার নিম্নাঞ্চল। উত্তরের আরও কয়েক জেলায় বন্যার শঙ্কা। দেশে খেলাপি ঋণের পরিস্থিতি ভয়াবহ, 29টি ব্যাংককে নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি, সম্প্রতি ক্রোক ও আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। এবং রাজপথ সংসদে চাপের মুখে মোদী সরকার, প্রশ্ন ফাঁসের দায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের জবাবদিহিতার অভাব রয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানাচ্ছি। কক্সবাজারে আন্দোলন গড়ালো 3য় দিনে। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। রাজধানীতে আবারও তীব্র হয়ে উঠেছে সিএনজি গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কারিগরি ত্রুটির কারণে এলএনজি বাহী জাহাজ ভিড়তে পারেনি, ফলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, 2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। অন্যদিকে কমিশন বৃদ্ধি সহ 4 দাবিতে 30 জুলাই সারা দেশে পাম্প বন্ধের ঘোষণা সিএনজি পাম্প মালিকদের কেন্দ্রীয় সংগঠনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে না পর্যাপ্ত গ্যাস। কম প্রেসারের কারণে সিলিন্ডার ভরতে কেটে যাচ্ছে দীর্ঘ সময়। সারা দেশের সিএনজি স্টেশনগুলোর চিত্র এখন একই। গ্রাহকরা বলছেন, গাড়ি চালাতে না পারলে মালিকের জমা দিবেন কিভাবে। এখন পর্যন্ত পাম্পের সামনে যেতে পারলাম না। আদৌ কি গ্যাস পাবো কিনা সেটাও কোনো জানা নাই। একটা সিএনজি গ্যাস লাগে 300-350 টাকার গ্যাস। আমরা তো জমা তুলতে গ্যাস নিতে দিন যায়, আমাকে তো রুজি হয় না। এদিকে দেশের জ্বালানি খাতের নিরাপত্তা ও রূপান্তরের নীতিগত চ্যালেঞ্জগুলো নিয়ে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, কারিগরি ত্রুটির কারণে এলএনজিবাহী জাহাজ ভিড়তে পারেনি, ফলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। গতকালকে একটা এপিসোড আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে, নাহলে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর আগামী 2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়, সেই ডিসরাপশনের কারণেই সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে। ত্রুটির কারণে হঠাৎ করে এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে, ফলে তীব্র গ্যাস সংকটে থমকে গেছে চাকা। এদিকে সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানো সহ 4 দাবিতে 30 জুলাই ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের। কমিশন বৃদ্ধি করা হয়। এদিকে গ্যাস সংকট নিরসনের দাবিতে রাজধানীর খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এছাড়াও এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে সাধারণ যাত্রীদের উপর। জনভোগান্তি কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি সংশ্লিষ্টদের।
আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। গ্যাস সংকটের আরও খবর জানাতে বাংলা মোটর ফিলিং স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাইদুল ইসলাম হিমেল। একটু জানাবেন যে দিনভর গ্যাস সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চরম দুর্ভোগ আমরা দেখেছি ফিলিং স্টেশনগুলোতে, এখনকার চিত্র কেমন যদি জানাতেন। অর্থী, আপনি যেমনটি বলছিলেন যে গ্যাস সংকটের কথা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাংলা মোটরে এবং এই বাংলা মোটরের যে সিএনজি ফিলিং স্টেশনটি রয়েছে সেই স্টেশনে কিন্তু গ্যাসের কিন্তু যে সংকট সেটির চিত্র কিন্তু অনেকটা দেখা যাচ্ছে এবং তারা কিন্তু যেমনটি বলছে যে সকাল থেকেই কিন্তু তারা গ্যাস সরবরাহ কিন্তু করতে পারছে না এবং কখন থেকে আসলে গ্যাস প্রদান করা সম্ভব হবে গ্রাহকদেরকে সেটিও কিন্তু গ্যাস যে পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু নিশ্চয়তা দিতে পারছে না, যে কারণে কিন্তু পাম্পের চিত্র কিন্তু একদমই কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে এবং দীর্ঘক্ষণ অনেকক্ষণ এখানে অপেক্ষা করেছে অনেক যেসব গ্রাহকরা রয়েছে তারা, এবং যে দু একটি গাড়ি আসছে তারা কিন্তু তেল নিয়ে যাচ্ছে এবং গ্যাসের কিন্তু কোনো গ্রাহক কিন্তু এখানে নেই এবং গ্যাসের যে সংকট সেটি সকাল 7টা থেকে কিন্তু এখানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এবং কখন গ্যাস প্রদান করা সম্ভব হবে সেটিরও নিশ্চয়তা এই পাম্প কর্তৃপক্ষ থেকে দেওয়া হচ্ছে না এবং যে সমস্যাটি মূলত সৃষ্টি হয়েছে যে প্রাকৃতিক যে প্রযুক্তিগত যে এই সমস্যা হয়েছে যে মহেশখালীর যে ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু যে গ্যাসের যে চাপ সেটি কিন্তু কমে গিয়েছে, যার ফলে কিন্তু এই গ্যাস সরবরাহের যে একটি ভোগান্তির চিত্র দেখা গিয়েছে এবং এখন কিন্তু এখানে গ্যাস আসলে কেউই পাচ্ছে না, যে কারণে পাম্পের চিত্রটি পুরোটাই ফাঁকা এবং যে আশেপাশে যে অল্প কয়েকটি গাড়ি যে সিএনজি বাহিত সিএনজির রূপান্তরিত যে গাড়িগুলো রয়েছে তারাও কিন্তু অপেক্ষায় রয়েছে যে কখন আসলে গ্যাস প্রদান করা হবে এবং তারা আসলে তাদের কাঙ্ক্ষিত গ্যাস পাওয়ার মাধ্যমে আসলে তাদের গাড়িগুলোকে চালাতে পারবেন এবং সব মিলিয়ে একটি ভোগান্তির চিত্র এবং এখন পর্যন্ত আসলে কোনো কিছুই আসলে তারা সম্ভব হয়নি। তো এই ছিল আমার কাছে সবচেয়ে সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থী, ধন্যবাদ আপনাকে। মাইদুল ইসলাম হিমেল জানাচ্ছিলেন বাংলা মোটর থেকে। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানের অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজুর রাসেল। পরে এই কমিটি করে দেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ শেষে তিনি জানান, গ্যাস, বিদ্যুৎ ও আর্থিক সংকট সহ বস্ত্র খাতের পুরনো সমস্যাগুলো সমাধানে প্রায় 1.5 বছর সময় লাগতে পারে, তবে সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া বন্ধ কারখানা চালুর সরকারি উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও আশা প্রকাশ করেন বিটিএমএ সভাপতি। ব্যাংকের যে সমস্যাগুলো আছে এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে, উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপ নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন এটা কি আরও কিভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। উন্নয়ন প্রকল্প গ্রহণ, অনুমোদন এবং বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ব্যয়ের দক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় 14,041 কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় বেড়েছে 9,500 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় প্রধানমন্ত্রী প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা, সময়ানুবর্তিতা এবং ব্যয়ের দক্ষতা নিশ্চিত করার নির্দেশনা দেন। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। চীনের অর্থায়নের এই প্রকল্পের কাজ 80% শেষ হওয়ার পরেও কেন ব্যয় প্রায় 9,500 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে সেই প্রশ্নেরও জবাব দেন তিনি। দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সংস্কার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রকল্প প্রস্তাব, সেই প্রস্তাবটিও আজকে অনুমোদন করা হয়েছে। এছাড়া বৈঠকে 2,082 কোটি ব্যয়ের পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প সহ মোট 8টি প্রকল্প প্রস্তাব একনেকের অনুমোদন পেয়েছে।
প্রতিমন্ত্রী জানান, উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে সরকার এখন শুধু অনুমোদন নয়, বরং বাস্তবায়নের গুণগত মান, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং জনগণের অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে প্রকল্প ব্যবস্থাপনায় আরও কার্যকর নজরদারি বাড়ানো হচ্ছে এবং দায়িত্বহীনতার জায়গা চলছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের জায়গা চলছে, জবাবদিহিহীন একটা অবস্থা চলছে। সেইটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রে সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশন গুলো আছে। জনগণের কল্যাণে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো যেন নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়িত হয়, সেই বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানানো হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। হামা উপসর্গে সারা দেশে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ছাড়ালো 800 জনে। এর মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু জোড়া সংক্রামক ব্যাধির আঘাতে বিপর্যয়ে দেশের স্বাস্থ্য খাত। প্রতিদিন হাসপাতালে ভিড় করছেন আক্রান্তরা। চিকিৎসকরা বলছেন, টিকাদানের ফলে হামে কিছুটা সুফল মিললেও দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু। বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে জনসচেতনতা তৈরি এবং সঠিক সময়ে চিকিৎসা শুরুর কোনো বিকল্প নেই। মাহমুদুল হাসান ইমনের রিপোর্ট। একই সময়ে দুই ভাইরাসের দাপট। একদিকে লালচে র্যাশ আর তীব্র জ্বর নিয়ে বাড়ছে হামের রোগী, অন্যদিকে প্লাটিলেট কমে যাওয়া ও রক্তক্ষরণের ঝুঁকি নিয়ে হাসপাতালে ছুটছেন ডেঙ্গু আক্রান্তরা। হাসপাতাল ঘুরে দেখা যায় ওয়ার্ডে ওয়ার্ডে কাতরাচ্ছেন নানা বয়সের রোগী। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক সময়ে লক্ষণ চিনতে না পেরে ভোগান্তি বাড়ছে স্বজনদের। ডেঙ্গু আর হাম টেস্ট দিচ্ছে, দুটোই পজিটিভ। ওর অবস্থা তখন খুবই খারাপ ছিল, মানে চোখ টোক মেলতো না, একদম নিস্তেজ হয়ে গেছিল, মানে খাবার দাবার কমে গেছিল। তখন ওরা ওই আইসিইউতে বেড খালি ছিল না দেখে প্রথম বেডে রাখছিল, 3 দিন পরে আবার এই আইসিইউতে দিছিল। এখানে 3 দিন থাকার পর সুস্থ হয়ে গেছিল, আবার জ্বরটা আসছে। জ্বর আসার পরে মানে খিচুনি জ্বর উঠে গেছে, টেস্ট করার পরে আবার ডেঙ্গু দেখা দিচ্ছে। ওর জ্বর ছিল, মাথা ব্যথা ছিল আর পেটের ব্যথা ছিল। পরে জ্বর কমে গেছে, কিন্তু পেটের ব্যথা আর মাথা ব্যথা কমে নাই। চিকিৎসকরা বলছেন, জ্বর হলেই অবহেলা না করে দ্রুত রক্ত পরীক্ষা করা এবং সঠিক সময়ে চিকিৎসা শুরু করাই বড় ঝুঁকি এড়ানোর মূল চাবিকাঠি। যেসব রোগীর ওয়ার্নিং সাইন নাই সেসব ক্ষেত্রে আপনাদের বাচ্চাদের জন্য পরামর্শ হচ্ছে জ্বরের জন্য শুধুমাত্র প্যারাসিটামল খাওয়া, প্যারাসিটামল ছাড়া আর কিছু খাওয়ানো যাবে না। এবং তার সাথে সাথে ফ্লুইডটা মানে হচ্ছে প্রচুর পরিমাণে পানি, স্যালাইন, ডাবের পানি, যাতে প্রস্রাবের পরিমাণটা ঠিক থাকে। যদিও বাচ্চার খাবার দাবারের পরিমাণটা অনেক কমে যায়, আমরা ডেঙ্গুতে যেটা পাই, যদি কমেও যায় তারপরও হাইড্রেশন যাতে মেনটেন হয়। বিশেষজ্ঞদের মতে হাম প্রতিরোধে টিকাদানের সফলতা থাকলেও ডেঙ্গুর ভয়াবহতা রুখতে জনসচেতনতার বিকল্প নেই। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। দেশে ডেঙ্গুর ধরনে এসেছে বড় পরিবর্তন। গত 4 বছর ধরে দেশে ডেঙ্গুর ডেনভি2 সেরোটাইপের আধিপত্য থাকলেও এবছর দাপট দেখাচ্ছে ডেন3। আর বিশেষজ্ঞরা বলছেন, ধরন পাল্টানোর কারণে দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তের ক্ষেত্রে রোগের জটিলতা ও মৃত্যু ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাচ্ছে। কীটতত্ত্ববিদরা সতর্ক করে বলছেন, এখনই মশক নিধনে যথাযথ ব্যবস্থা না নিলে আগামী 2 মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। জ্বর, শরীর ব্যথা আর প্লাটিলেট কমে যাওয়ার চেনা আতঙ্কের নাম ডেঙ্গু। তবে এবারের আতঙ্কটা যেন আরও গাঢ়, কারণ ডেঙ্গু ভাইরাস তার চরিত্র বা সেরোটাইপ পাল্টেছে। আইইডিসিআর বলছে, প্রতি 100 শনাক্তের মধ্যে 91 জনই নতুন ধরনের ডেঙ্গুতে আক্রান্ত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগের ডেনভি2 আধিপত্যে মানুষের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল নতুন ধরনের বিস্তারে তা আর সুরক্ষা দিতে পারবে না। ডেঙ্গুর ধরনটা পাল্টাচ্ছে, কারণ হলো এখন যে ডেঙ্গুগুলো হচ্ছে এগুলোর মধ্যে 2nd টাইম, 3rd টাইম, 4th টাইম ডেঙ্গু। ফার্স্ট টাইম ডেঙ্গু যেগুলো হয় এটা হলো আমরা প্রাইমারি ডেঙ্গু যেটা বলি, কিছু হয় না, তেমন একটা কিছু হয় না। এই 2কে নিউট্রালাইজ করার জন্য ডেঙ্গু 1-এর যে অ্যান্টিবডি সেটা ট্রাই করবে, কিন্তু স্ট্রাকচারে কিন্তু মিলবে না। 1-এর এগেনস্টে সে কার্যকরী, 2-এর এগেনস্টে কার্যকরী না, কিন্তু সে ফাইট করবে। তখন হয় কি, ক্রস রিঅ্যাকশন হয়। ক্রস রিঅ্যাকশন হওয়ার জন্য আমাদের শরীরের ভিতরে নিজের মধ্যেই যুদ্ধ হয়। এই জন্য এটা আমার শরীর তখন আরও বেশি খারাপ হয়ে যায়, প্লেটলেট বেশি কমে যায়, মানে বিভিন্ন অর্গান ফেলিউর হয়ে যায়, যেটা আমরা এক্সপ্যান্ডেড ডেঙ্গু বলি, সেগুলো হয়, শকে বেশি যায় এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। জুলাই মাসের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এডিস মশার বিস্তার রোধে কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার ঘাটতিও প্রকট।
বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারি তাহলে আগামী মাস, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর, এই দুটি মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। বিশেষ করে বরিশাল বিভাগের বেশ কিছু জেলা, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা এবং ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলো। ডেঙ্গু নতুন ধরনের বিস্তার রোধে কেবল হাসপাতাল বা চিকিৎসকের উপর নির্ভর না করে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। পবিত্র হজে সৌদি পর্বের খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার অজুহাতে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়ছে। গত বছরের চেয়ে 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,545 টাকার প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। তবে কিছুটা স্বস্তি ফিরছে বিমান ভাড়ায়। আগের বছরের চেয়ে কমবে 24,000 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা নিশ্চিতে 3টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। সর্বনিম্ন প্যাকেজ 5,13,000 টাকা, সর্বোচ্চ 7 লাখ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিদের সংগঠন। গত বছরের তুলনায় বেড়েছে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ। কারণ হিসেবে সংগঠনের নেতারা বলেন, সৌদি পর্বের খরচ দ্বিগুণের বেশি বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাবে করে হজ প্যাকেজ প্রদান করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। তবে বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। তারা অভিযোগ করেন, 2023-24 সালে অনৈতিকভাবে বিমান ভাড়া বৃদ্ধি করে কয়েক হাজার কোটি টাকা লুপাট করেছে একটি চক্র। তাদের বিচারের আওতায় আনার দাবি করেছে সংগঠনটি। বিমানের যে ভাড়াটা নির্ধারণ করে সেটাই সৌদি আরব সেটা ফলো করে। আমাদের মতামত হচ্ছে তা তো না হয়েছে। আর 1,98,000 যখন ছিল তখন কি, তখন তো হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এবার বাংলাদেশ থেকে হজে যাবেন প্রায় 1,27,000 মুসল্লি। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন প্রায় 5,000 মানুষ। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 25 মে পালিত হবে পবিত্র হজ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। দলটির নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরিষদের সদস্য দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নীতি নৈতিকতার বিষয়ে সবসময় কঠোর সিদ্ধান্ত নেয় জামায়াত। এক্ষেত্রে ছাড় পাবে না কেউই। সাতক্ষীরা 4 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায় তাকে। এ নিয়ে আলোচনা সমালোচনা উঠলে জামায়াতে ইসলামী তদন্ত কমিটি গঠন করে। কমিটি রিপোর্ট দেওয়ার পর তা তোলা হয় দলটির নির্বাহী পরিষদের বৈঠকে, যেখানে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে প্রতীক প্রদর্শন হয় সংগঠনের গঠনতন্ত্রের 65 ধারা অনুযায়ী গাজী নজরুলকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে জানাবে জামায়াতে ইসলামী। এমন সিদ্ধান্ত হয়েছে নির্বাহী পরিষদের বৈঠকে। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এরই মধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। আর এর ফলে বন্যার আশঙ্কা করছেন রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ উত্তরের নিম্নাঞ্চলের মানুষ। সেদিকে অব্যাহত রয়েছে কুড়িগ্রাম ও ফরিদপুরের চরাঞ্চলের নদী ভাঙনও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হ্রাস বৃদ্ধির মধ্যে নদ নদীর পানি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে আবারও পানি প্রবেশ করেছে। ফলে এসব অঞ্চলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে রংপুরের নিম্নাঞ্চলে বন্যার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। এছাড়াও গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ও কোলকন্দ ইউনিয়নের শঙ্করদহ, চরৈচলি, বাগেরহাট ও বিনবিনা চর সহ বিভিন্ন এলাকায় পানি ঢুকে ফসলি জমি তলিয়ে গেছে। কোথাও গ্রামীণ সড়কে ভাঙন দেখা দেয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
তবে কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ নদীর পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। সবচেয়ে বেশি ভাঙন দেখা যাচ্ছে চরাঞ্চলে। এখানে বাড়ি ঘর সব নদী ভাঙিয়ে নিছে, গাছপালা সব ভাঙিয়ে নিতেছে। নদীর কাছে আড়ত বাড়ি, বস্তা টস্তা কোনো যোগাযোগ নাই। মেম্বার চেয়ারম্যান এখানে আসে না, তা আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? এই তেলেনির গুড়ি মনে করো কাজ ঠিক মতন হবাইছে না। এই পানি যদি ঠিক মতন আর একটু বাড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ড জানায় আগামী 48 ঘন্টায় কয়েকটি নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও গাইবান্ধা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফরিদপুরের পদ্মা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে নদী ভাঙন অব্যাহত রয়েছে। ফলে হুমকির মুখে রয়েছে ইউনিয়নের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক ও মসজিদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে খেলাপি ঋণের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপির হার কমিয়ে আনতে দেশের 29টি ব্যাংকে নির্দেশনা দিয়েছে এবং চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংকট কাটাতে বড় খেলাপিদের সম্পত্তি ক্রয় ও আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ছোট ব্যবসায়ীদের ঋণ পুনর্গঠনের কথা জানিয়েছে তফসিলি ব্যাংকগুলো। আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সর্বোচ্চ সহনীয় মাত্রা 3%, যেখানে বাংলাদেশে এখন 32.26%, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে মোট 18,24,000 কোটি টাকা ঋণের মধ্যে খেলাপির খাতায় 5,88,000 কোটি টাকা। সংকট আরও স্পষ্ট ব্যাংক ভিত্তিক তথ্যে। দেশের 23টি ব্যাংকেই খেলাপি ঋণ 20% উপরে, যার মধ্যে কয়েকটি ব্যাংকে এই হার 96 থেকে 98%। 10 থেকে 20% ঘরে খেলাপি আছে 6টি ব্যাংকে। ফলে ক্রমেই সংকুচিত হয়ে আসছে নিরাপদ ব্যাংকের সংখ্যা। এমন বাস্তবতায় আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ সহনীয় মাত্রায় নামিয়ে আনতে ব্যাংকগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয়েছে 20% বেশি খেলাপি ঋণ আছে এমন ব্যাংকগুলোকে 20% নিচে এবং 10% বেশি থাকা ব্যাংকগুলোকে 10% নিচে নামিয়ে আনতে হবে। বাংলাদেশ ব্যাংক গভর্নর মহোদয়ের সভাপতিত্বে 10% উপরে নন পারফর্মিং লোন আছে এরকম 29টি ব্যাংকের সাথে গ্রুপ করে মিটিং করেছে। মিটিংয়ে প্রতিটার ক্ষেত্রে একটি বক্তব্য ছিল, যেভাবেই হোক খেলাপি ঋণের পরিমাণ কমাতে হবে। এমন নির্দেশনা পাওয়ার পরই খেলাপি আদায়ে তোড়জোড় শুরু করেছে অনেক ব্যাংক। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান জানান, বড় খেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে আইনি পদক্ষেপ, সম্পত্তি ক্রয় ও সম্পত্তি বিক্রির মতো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম 10 জন বা 15 জন গ্রাহকের কাছে আমার 56% খেলাপি ঋণ তাদের কাছে। আমরা বড় ঋণগুলোর জন্য চেষ্টা করছি তাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য। তাদের আইনি যে সমস্ত পদক্ষেপ আছে, সম্পত্তি ক্রয় থেকে শুরু করে সম্পত্তি বিক্রি থেকে শুরু করে আমরা দৃশ্যমান হচ্ছে সবকিছু। আর ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে ঋণ মওকুফ কিংবা রিশিডিউল করে পুনরায় ঋণ পাওয়ার যোগ্য করে তোলার চেষ্টা চলছে বলে জানান তিনি। আমাদের বড় একটা ফোকাস হলো যে কৃষি, পল্লী ঋণ এবং এসএমই ক্ষেত্রে যারা কোভিড থেকে শুরু করে বিভিন্ন ধরনের সম্মুখীন হয়েছে, ব্যবসা বাধার সম্মুখীন হয়ে ব্যবসাগুলো খারাপ অবস্থা আছে, তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। বেঙ্গুলুর 4,61,714 কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি রাখার কথা থাকলেও ঘাটতি দাঁড়িয়েছে 2,05,665 কোটি টাকা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ককরোচের আন্দোলনের ঢেউয়ে এবার মুখোমুখি ভারত সরকার ও বিরোধীরা। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের একদিন পর ফের আক্রমণাত্মক রাহুল গান্ধী। দিল্লির সংবাদ সম্মেলনে সরকারের জবাবদিহি দাবি করে আবারও চাইলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এদিকে তৃতীয় দিনের মতো ককরোচ জনতা পার্টির আন্দোলনে আজও কেঁপেছে দিল্লি। রাজপথের গর্জন এবার প্রতিধ্বনি হলো সংসদের প্রাচীরেও। কালো পোশাকে হাতে প্রতিবাদের পোস্টার নিয়ে মকর দ্বারে অবস্থান নেয় কংগ্রেস সহ বিরোধী শিবির। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতাদের উপস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির রাজনৈতিক অঙ্গন। পরে দিল্লি সংবাদ সম্মেলনে সরকারের জবাবদিহি দাবি করে আবারও তুললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্ন।
এক যুগে 152 বার প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু এজন্য দায়ী কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি। শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। টানা তৃতীয় দিনের মতো দিল্লিতে সরব তেলাপোকা জনতা পার্টিও। রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের পোস্টার ও স্লোগানে স্পষ্ট সরকারের বিরুদ্ধে ক্ষোভ। বিক্ষোভের আঁচ লেগেছে রাজধানীর জনজীবনেও। নিরাপত্তার কারণে দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করেছে ডিএমআরসি। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী সহ হাজারো যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। একই সময়ে কৃষকদের দিল্লি অভিযাত্রাকে ঘিরেও রাজধানী প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটি প্রশ্নপত্র বিতর্ক ঘিরেই বিজেপি, কংগ্রেস ও তেলাপোকা জনতা পার্টির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত ভারতের রাজনীতি। রাজপথ থেকে সংসদ সবখানেই বাড়ছে মোদী সরকারের উপর রাজনৈতিক চাপ। এখন নজর সংকটের সমাধান আসে আলোচনায়, নাকি আন্দোলনের পরিধি আরো বিস্তৃত হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে টেস্ট এবং ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা, তবে শূন্য হাতে ফেরেনি লাল সবুজের দল। এসেছে টি20 সিরিজ জয় করে। তারপরেও সার্বিকভাবে দলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের মন্তব্য, 1-2 ম্যাচ খারাপ খেললেই সব শেষ হয়ে যায় না। দর্শকের নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।